ঝট করে ঘুম ভেঙে গেল। টেলিফোনের ঘণ্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলে আরও দুটো আওয়াজ কানে এলো, গড়গড় করে বজ্রের গর্জন এবং ঝুপঝুপ করে বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপরে। এই সলিলাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে কানে দিল। হ্যালো। ডাক্তার, হ্যাঁ। ডাক্তার, ডাক্তার, শিগগিরই আসুন, শিগগিরই। কোথায়? আমার বাসায় 7 নম্বর 7 স্ট্রিট। উম, অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগিরই এসো, শিগগিরই। ডাক্তার। আর কোনো সাড়া শব্দ নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকড়ি সেনের স্ট্রিট 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানলা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলু। এ কি রাস্তা, না বেগবতী স্রোতস্বতী। কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটু পর্যন্ত। যেদিকে তাকাই চিহ্ন নেই একটি জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর বিড়াল, এমনকি রাত্রির পেচক বাদুড়েরাও আজ যেন পৃথিবীকে ছেড়ে পলায়ন করেছে কোথাও। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস, আরও বৃষ্টি, না নৈশ পেতনিদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজা কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তর্পরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারে বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গভীর এবং অত্যন্ত কর্কশ্বরে কে যেন বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে, কোথা থেকে কথা বলছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ। দুপাশে 2 দেওয়ালের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছে থেকে। বুকের কাঁচটা কেমন যেন ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে অচম্ভিতেই বাড়ির ভিতর ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সবিষয়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে
এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আরেকটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আবার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পরে ভাবতে লাগলুম অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত হবে কিনা। আবার যেন ব্যঙ্গ স্বরেই বলল, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়ে কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবুও তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, কিন্তু তুমি কাঁপছো। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বলল, কারোর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, ভিতরে এসো, দরজা খোলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণাকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার! নিজেকে সামলে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। খুঁটখুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে বলল, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না। কেন? আতঙ্কে আতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বলল, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগী পরীক্ষা করব কেমন করে? তবে তবে জ্বালো, আলো জ্বালো। আলো জ্বালল। ময়লার চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলেনি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরো দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং সেই কোটরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ্য বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বাঁধা পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, এই যন্ত্রণা আর সইতে পারছি না যে, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। উফ! বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভেতর থেকে। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুকু নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে দেখতে পেলুম মৃত দেহটা টহলমল করতে করতে উঠে বসছে। কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচমকিতে
মৃতদেহটার কাঁধের উপর লটকে পড়া মুন্ডিটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো, যেন দুটো রাঙ্গা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে ক্রমে উঠি কি পড়ি এমনভাবে সশব্দে নিচে এলুম এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, ডাক্তার, ডাক্তার! দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম ৭ নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র, এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, আরে ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমার পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছিল, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু বাড়ি ভুল করছে। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়ি খালি ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করল, এই বাড়িতে শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়ায় বন্ধ হয়ে যাওয়ায় তিনি মারা পড়ে। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগ করে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোনের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবার রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে। আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগিরি এসো, শিগগিরি! ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করে কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দেই না। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। আজকের আমাদের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সাথে।